২০২৪ সালের গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর মাত্র ২ দিন পর শেখ হাসিনাকে দেশে আনতে শপথ নিয়েছিল গোপালগঞ্জ আওয়ামী লীগ। শুধু তাই না, অন্যান্য জেলার নেতৃবৃন্দ যখন পালিয়ে বেড়াচ্ছিল, গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন কর্মসূচি ঘোষণার সাহস দেখিয়েছিল। সেনাবাহিনীর সাথে তাদের সংঘর্ষের খবরটাও দেশব্যাপী প্রচার হয়েছিল। প্রশ্ন হলো, গোপালগঞ্জে আওয়ামী লীগ কিভাবে এতটা শক্তিশালী? উত্তর হলো, এই জেলার সাথে দলটির ঐতিহাসিক কানেকশন আছে। গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি কথাটা বহুল প্রচলিত। অন্য সব জেলায় ছন্নছাড়া থাকলেও গোপালগঞ্জ আওয়ামী লীগ থাকে সুসংগঠিত। শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এখানেই তিনি সমাহিত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক সামনের সারির নেতাও উঠে এসেছেন। নির্বাচন হলেও গোপালগঞ্জের ৩টি আসনে আওয়ামী লীগের জয় নিয়ে কখনো সংশয় থাকে না, বরং বিরোধী দলগুলো কত কম ভোট পায় তা নিয়েই আলোচনা হয় ভোট শেষে। বিতর্কিত নির্বাচনগুলো ছাড়াও সেখানে তেমনটি দেখা গেছে। গোপালগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফারুক খান, গোপালগঞ্জ ২ আসনে শেখ ফজলুল করিম সেলিম এবং গোপালগঞ্জ ৩ আসনে শেখ হাসিনা দীর্ঘদিন দাপুট দেখিয়েছেন। দেশের অন্য অনেক জেলায় খোদ আওয়ামী লীগের ভেতরে কোন্দল দেখা যায়, তবে গোপালগঞ্জে দলটির গ্রুপিং নেই। এ কারণে ভোটের রাজনীতির পাশাপাশি দলীয় অবস্থানেও তারা শক্তিশালী। গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত বহু আগে থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। জন্মের পর তিনি বেড়ে উঠেছেন সেখানে। তার রাজনৈতিক জীবনের শুরুও এই টুঙ্গিপাড়াতেই। ফলে এখানকার মানুষ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী ও কিছুটা আবেগতাড়িত। ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এখানকার মানুষ আওয়ামী লীগের পাশে ছিল নির্ভরতার প্রতীক হয়ে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন রাষ্ট্র পরিচালনায় আসেন, তখন গোপালগঞ্জে ব্যাপক উন্নয়ন ও রাজনৈতিক সংগঠনের বিস্তার ঘটে। তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর প্রাণহানির পর একসময় গোপালগঞ্জ রাজনৈতিকভাবে কিছুটা কোণঠাসা হয়। এরপর শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তনের পর এই জেলা আবারও আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে শক্ত অবস্থানে ফিরে আসে। ১৯৯৬ সাল থেকে শুরু করে প্রতিটি জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসন থেকে শেখ হাসিনা জয়ী হন এবং জেলার অন্যান্য আসনেও আওয়ামী লীগ বারবার নিরঙ্কুশ বিজয় পায়। হাসিনার আমলে সেখানকার রাজনীতিতে বিরোধী দলের উপস্থিতি ছিল না বললেই চলে। বেশিরভাগ সময় তাদের প্রার্থীরা জামানত হারাতেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গোপালগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে অগ্রগতিও স্পষ্ট। শেখ হাসিনার আমলে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গোপালগঞ্জের কোনো না কোনো প্রতিনিধি ছিল। এগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। ফলে তারা আওয়ামী লীগকে নিজেদের ভবিষ্যতের উন্নয়নের নিশ্চয়তা হিসেবে দেখে। অপরদিকে আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার ক্ষমতায় থাকলে এলাকার উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হতো না। ২০১৩ সালে গুলশানে নিজের বাসার সামনে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের তিরস্কার করে খালেদা জিয়া বলেছিলেন, দেশ কোথায় গোপালী? গোপালগঞ্জ জেলার নামে বদলিয়ে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। গোপালগঞ্জের প্রতি বিরোধী দলগুলোর এমন মনোভাবের ফলে ওই এলাকার মানুষ সবসময় নৌকার পক্ষে থাকে। ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে। এ তো গেল ভোটের রাজনীতির হিসাব। সাংগঠনিক কার্যক্রমেও এই জেলায় আওয়ামী লীগের উপস্থিতি চোখে পড়ার মতো। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো গোপালগঞ্জে অত্যন্ত সক্রিয়। এই সংগঠনগুলো শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর জনগণের সঙ্গে যোগাযোগ রাখে, যা রাজনীতিতে বিশাল প্রভাব ফেলে। বিপরীতে বিএনপি সহ অন্যান্য দল অথবা তাদের অঙ্গ সংগঠনগুলো তেমন তৎপরতা দেখাতে পারেনি। ক্ষমতার পালা বদলে চিত্রটা কিছুটা বদলেছে। তবে গোপালগঞ্জে আওয়ামী লীগ এখনো অন্যান্য স্থানের চেয়ে সক্রিয়। এই সাংগঠনিক শক্তি, রাজনৈতিক আবেগ ও ঐতিহাসিক উত্তরাধিকার মিলিয়েই গোপালগঞ্জ হয়ে উঠেছে আওয়ামী লীগের দুর্গ।